শুরু করছি প্রেমঘোর গল্পের পর্ব সংখ্যা ৮। লেখনীতে নার্গিস সুলতানা রিপা। আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর এই পুরো পর্বটি শোনার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আজকের এই পর্বটি কেমন লাগলো। তো চলুন দেরি না করে গল্পের মধ্যে যাওয়া যাক। প্রাপ্তি দৌড়ে আসে। এই পিক নেন আমাদের, ফটোগ্রাফারকে উদ্দেশ্য করে বলল। তাই হলো, ফটোগ্রাফার ওদের কিছু পিক তুলে নিল। ওকে, তোমরা বসো, আমি যাই। সবার সাথে পিক হয়ে গিয়েছিল, তোমাদের সাথেই বাকি ছিল, তাই তুলে নিলাম। তা তোমায় তো দেখাই যাচ্ছে না, কোথায় কি করছো? নৌসিন বলল। আমি একটু ওই দিকটাই ছিলাম ভাবি, তাই হয়তো দেখতে পাওনি। আমি যাই, হ্যাঁ, খুব ক্ষুধা পেয়েছে, এসে যাবত কিছু খাইনি। প্রাপ্তি বলল। বলিস কি, 1 ঘন্টা হয়ে গেল তুই না খেয়ে আছিস? সাদাত বলল। ও ভাইয়া, জোক করো না, সত্যিই খাইনি। আচ্ছা বাবা, তুমি যাও, নৌসিন বলল। এর যে কত খাবার পেটে ঢুকে আল্লাহ জানে, সাদাত বলল। আরে কত খাবার মানে? ক্ষুধা লাগলে খাবে না? আর ও তো একেবারে অনেকটা খায় না, এখন খেয়ে খুব বেশি একটু জোশ, পরে আবার এই জন্যই বেশি মোটা হচ্ছে না। খাবার পরিমাণ বেশি হলে ফুল তো শিওর, সাদাত বলল। নৌসিন বলল, এই আবার তাগের কথাটা বলতে চাইল, বাট পারল না। সাদাতের এক বন্ধু এসে জড়িয়ে ধরলো সাদাতকে। আরে দোস্ত, কি অবস্থা তোর? অবশেষে আমাদের ছোট্ট বোনটাকে। সাদাতের ফ্রেন্ড সুমন বলল। আরে কি আর করার, কবে আসলি? আমি তো ভেবেছি তুই আসতে পারবি না, সাদাত বলে। আর বলিস না, প্রথমে আমিও ভেবেছিলাম তোর মতো, বাট পরে ভাবলাম কাজের জন্য বিয়েটা মিস করলাম, এখন এটাও যদি মিস করি তাহলে জমবে না। আফটার অল বন্ধুর বিয়ে বলে কথা, তাই সব কাজ ফেলে চলে এলাম। আবার পরশু গোয়িং টু কলকাতা, সুমন বলল। আপনি কলকাতা থেকে আসলেন ভাইয়া? নৌসিন বলে। হ্যাঁ রে পুচকি, আর শোন, বন্ধুর বউ বলে আমি কিন্তু তোকে ভাবি বলে ডাকছি না, আগে যেমন তুই তোকারি করতাম তেমনটাই থাকবে, সুমন বলল। নৌসিন মুচকি হেসে বলল, আপনি আমায় সেভাবে ডাকলেই আমি বেশি খুশি হব, ভাই বোন তো আমরা, তাই না? সুমন বলল, রাইট, এই নে তোর ভাইয়ের পক্ষ থেকে, এটা তোর জন্য। এমা, আবার গহনা? আমি এত গহনা রাখবো কোথায় ভাবছি, নৌসিন বলল। রাখিস মাটির হাঁড়িতে ভরে মাটির নিচে। আপনিও না ভাইয়া? সারাদের আরো অনেক ফ্রেন্ডরাও এসে যায়। অনেকদিন পরে দেখা হয়, সবার সাথে আগের মতোই মেতে উঠেছে। আসলে পুরনো বন্ধুদের একসাথে কাছে পেলে যা হয় আর কি। নৌসিন শুধু ভাবছে ডাকটার কথা, কি করবে এখন? সাদাতকে তো আর ডাকা যাবে না এখন। আশেপাশে তাকাতে থাকে, বলার মতো কাউকে যদি পাওয়া যায়। না, আশেপাশে না আছে সাদাতের আপু, না আছে ভাবি। নৌসিনের ভাবিটাও নেই, থাকলে হয়তো বলা যেত, হেল্প করতো ওরা নিশ্চয়ই। বাট এখন কি হবে সেটা ভেবে নৌসিন অস্থির। না, আশেপাশে কথাটা বলার মতো কাউকেই দেখছি না। একটু পরেই সাদাতের সব বন্ধুরা আমার সাথে কথা বলতে তো আসবেই, ডাকটা যদি ভেসে ওঠে। আল্লাহ, বাবার দাওয়াত দেওয়া গেস্টদেরও আসার সময় হয়ে গিয়েছে, কি হবে এবার? মনে মনে নৌসিন ভাবতে লাগলো। ভাবতে ভাবতে চোখ পড়ে যায় ওর মায়ের দিকে। ওর মা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে মেয়ে যেন একটু চিন্তিত, কিন্তু বুঝতে পারেননি কেন। তিনি ভেবেছেন এত লোকের মাঝে এই সাজে একটু হয়তো আনইজি ফিল করছে ওনার মেয়ে, সেজন্য এমন দেখাচ্ছে, তাই কাছে যায়নি। কিন্তু নৌসিন মাকে দেখা মাত্রই আর কিছু ভাবলো না, ইশারা করে নিজের কাছে আসতে বলল। যাই হোক, মাকে তো বলা যাবে, যতই লজ্জা লাগুক মাকেই বলতে হবে, তা না হলে সবার সামনে লজ্জায় মাথা কাটা যাবে। বিশেষ করে ওর বাবার গেস্টরা কি ভাববেন, ছি ছি। তার চেয়ে মায়ের কাছেই হেল্প চাওয়াটাই বেটার, মা তো আর ভাবি বা আপুর মতো মজা করবে না এটা নিয়ে। মাকে বলাই বেটার হবে, মনে মনে ভাবলো নৌসিন। নৌসিনের মা এসে গেল। নৌসিনের পাশে গিয়ে আস্তে করে বলে, কি রে, কি হয়েছে? আস্তে করে বলেন, কারণ উনি জানেন কোনো সমস্যা ছাড়া ওনার মেয়ে এতটা ছটপট করবে না কোনোদিন, আর এভাবে ইশারা করেও ডাকবে না। নৌসিন মাকে উপস্থিত পেয়ে চিন্তা থেকে মুক্তি পেয়ে মুচকি হাসে। মা, একটা প্রবলেম হয়েছে আমার। নৌসিনও কথাটা আসতে বলল, যেন ওর মা ছাড়া আর কেউ শুনতে না পারে। নৌসিনের মা নৌসিনের আরো কাছে যায়। কি হয়েছে বল? নৌসিন উঠে দাঁড়িয়ে মায়ের হাতটা ধরে অন্যদিকে হাঁটা শুরু করে। পাশ থেকে কেউ বলে ওঠে, কোথায় যাচ্ছেন ভাবি? নৌসিন চিনে না মেয়েটাকে,
তবুও বলে একটু, জাস্ট 2 মিনিট, আসছি আমি। সাদাতও এই কথাটা শুনতে পাই নৌসিনের দিকে তাকায় সাদাত। ভ্রু কুঁচকে জানতে চাই কি হয়েছে। নৌসিন আঙুল দিয়ে ইশারা করে বলে 2 মিনিটে আসছি, তেমন কিছুই হয়নি। নৌসিন ওর মাকে নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। কি হয়েছে, ওয়াশরুমে যাবি? না মা। তাহলে আর মুখটা এমন করে রেখেছিস কেন? নৌসিন মাথা তুলে তার মায়ের দিকে তাকায়। কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না। মা হো, তবু তো কেমন লজ্জার কথা, ভাবতেই কেমন একটা লাগছে মেয়েটার। নৌসিন কিছুটা না বলে গলার যে জায়গাটায় দাগ, সেই জায়গাটায় হাত দেয়। মা, লুক অ্যাট মি। নৌসিনের মা খেয়াল করে জায়গাটায় নৌসিন আলাদা কিছু লাগিয়েছে, আর সেটা উঠে গেছে অনেকটা। তাই উনি হাতে থাকা রুমালটা দিয়ে জায়গাটা একটু মুছে নেন। মুছে দিতেই দাগটা আবারও কালো স্পট বোঝা যায়। নৌসিনের মায়ের আর বুঝতে বাকি রইল না এটা কিসের দাগ, আর ওনার মেয়ে কেন এত চিন্তা করছিল। মেয়ের কাণ্ড দেখে মুচকি হেসে ফেললেন রেহানা বেগম। নৌসিন মায়ের হাসি দেখে লজ্জা পেয়ে যায়। ও বুঝতে পারে ওর মা সব বুঝে গেছে। রেহানা বেগম হাসি থামায়। বোকা মেয়ে, ঠিক করে আসবে না, এভাবে কেউ অনুষ্ঠানে আসে? রেহানা বেগম বললেন, মা আমি যেটা জানি সেটা করেছি, বাট জানতাম এটা 1 ঘন্টা থাকবে, তাই তোমাকে ডাকলাম। মাথা নিচু করে মাকে কথাগুলো বলল। হয়েছে, বোকা মেয়ে কোথাকার, আর বড় হবি না তুই। আর একটা গহনা পরে আসলেই তো ঢেকে যেত স্পটটা। বলে নিজের গলার হারটা খুলে নৌসিনের গলার একটু উপরের দিকে পরিয়ে দেয়। দেখি ঠিক করে লাগাতে দে। ওহ, আবার আরেকটা গয়না? এমনিতেই তো দাঁড়াতে পারছি না এত কিছু নিয়ে, তুমি আবার কি পরাচ্ছ? চুপ কর গাধি, কমন সেন্স থাকলে নিজে থেকেই পরে আসতি, হাবি জাবি লাগাতে যেতিস না। হারটা ভালোভাবে সেট করে দেন। এবার দাগটা আর দেখা যাচ্ছে না। নে, এবার ঠিক আছে। মা, এখন আবার হাসছো তো তুমি? ওকে, হাসবো না, যা এখন, না হলে সবাই অন্য কিছু ভাববে। চলো। রেহানা বেগম মেয়ের কপালে আলতো করে চুমু আঁকেন। দোয়া করে সারা জীবন এমন ভাবে স্বামী সোহাগী হয়ে থাকুক আমার মেয়েটা। নৌসিন আরো লজ্জায় পড়ে যায়, মাকে জড়িয়ে ধরে। আচ্ছা চলো চলো। নৌসিনকে নিজের জায়গায় বসিয়ে দিয়েই রেহানা বেগম নৌসিনের শাশুড়ির কাছে গিয়ে গল্পগুজব করতে থাকে। এদিকে সব গেস্টরা আসতে শুরু করে। সাদাত অনেকক্ষণ হয়ে গেল ব্যস্ত হয়ে পড়েছে সবার সাথে কথা বলতে বলতে। নৌসিনের একটু বোর ফিল হচ্ছে সাদাতকে ছাড়া। সাদাদের বাবার ডাকে সাদাত আবার নৌসিনের পাশে এসে বসে, আর ওর ফ্রেন্ডরা স্ন্যাক্স নিতে থাকে। এবার নৌসিন একটু শান্তি পায়। সাদাদের বাবা ওনার বন্ধুদের নিজের ছোট ছেলে আর বউকে পরিচয় করিয়ে দেয়। রাত 9টা বেজে গেছে প্রায়। সবাইকে ডিনারের জন্য অ্যানাউন্স করেন সাদাদের কাকা, মানে প্রাপ্তির বাবা। সবাই ডিনার করতে বসে গেছে। নৌসিনের ফ্রেন্ডরাও ডিনার করছে, আর নিজেদের মধ্যে গল্পগুজব করতে থাকে। আশা বলল, যাই বলিস, সাদাত ভাই আর নৌসিনকে কিন্তু হেপি মানিয়েছে। ঠিক তাই, এমনিই তো আমাদের নৌসিনটা একদম ডলের মতো, আর আজ যেমন সেজেছে, সাজাদ ভাইয়া তো আবারও প্রেমে পড়ে যাবে। রিয়া বলল। মুগ্ধ বলে, আচ্ছা আমি সব বুঝলাম, বাট একটা জিনিস বুঝলাম না। কি বুঝলে না তুমি? তান্না বলল। নৌসিনের রিসেপশন ঠিক আছে, ও এভাবে সেজেছে, গুড, বাট তোরা সাজলি কেন? তোদেরকে বিয়ে দিয়ে নাকি? আচ্ছা এটাও মানলাম তোদের ফ্রেন্ডের বিয়ে তোরা সাজলি, বাট এই যে এত এত সাদা মেয়ে আসছে এখানে, ওরা কেন সাজছে? এই তোদের সাদা সাদা মেয়েদের ব্যাপারটা আমার মাথায় ঢোকে না। মুগ্ধ বলল। এই তুমি কি সাদা সাদা করছো? আর নেই পছন্দ করার মতো মেয়ে, তুমি কি করে জানলে? তার মানে তুমি এখানে এসে মেয়ে দেখছো? তান্না বলল। তান্না হলো মুগ্ধর জিএফ। তান্না তুই এখন এই বুঝলি? আমি তো সেই কখন থেকে দেখছি মুগ্ধের নজরটা তোর থেকে অন্য মেয়েদের ওপরে বেশি। অনামিকা বলল। কি? দেখ, তোর যত মেয়ে দেখার ইচ্ছা দেখ, আমার সাথে কোনোদিন কোনো কথা বললে তোর মাথা ফাটিয়ে দিব আমি। রাগে গিজগিজ করে তান্না বলে ওঠে। ওই তান্না দাঁড়াও। মুগ্ধ পেছনে পেছনে ছুটতে থাকে। দিদি তো খেপিয়ে মেয়েটাকে, বেচারা মুগ্ধ এখন বিপদে পড়বে। রিয়া বলল। আরে যেখানে রাগ বেশি সেখানে রোম্যান্স বেশি রে বুদ্ধু, রাগ উঠিয়ে দিলে ভালোই করেছি। অনামিকা বলল। খাবি তোরা নাকি বকবক করে যাবি? হৃদয় বলে। আরে দাঁড়া, মুগ্ধ আসুক তান্নাকে নিয়ে, পরে শুরু করি। সেটাই বেটার। ওয়েট করি বরং, তান্নার রাগ ভাঙাতে মুগ্ধর 10 মিনিটও লাগবে না, ততক্ষণ ওয়েট করাই যায়। রিয়া বলল এটা। আমি এই সময়টাতে তখন যে পিকগুলো আপ করলাম দেখি তো সেগুলো। আশা বলল। আশা পিক দেখছে, আর ওইদিকে তান্না রাগে সেন্টারের বাইরে চলে যায়।
পেছন পেছনে মুগ্ধ। কি হলো, দাঁড়াতে বলছি না তোমায়? তান্না হেঁটেই চলেছে, কোনো কথা শুনছে না। মুগ্ধ দৌড়ে গিয়ে তান্নার হাতটা ধরে ফেলে। ছাড় আমায়, যা তোর সব সাদা সাদা মেয়েদের দেখ, রিসেপশনে কত মেয়ে আছে, তো আমার কাছে কেন আসছিস? একটা থাপ্পড় দিব, বেশি বুঝছো নাকি? আমি কি করলাম, তুমি তো বললে। তান্না কাঁদতে লাগলো। এই যে এতক্ষণ রাগে ফুলে বেলুন হয়ে গিয়েছিলাম, আর এখন একটু ধমক দিলাম কি দিলাম, বেলুন ফেটে জল বেরোচ্ছে। মুগ্ধ বলল, তুমি মেয়েদের দেখো, কান্না বন্ধ করো। শয়তান কুত্তা হারামি, তোর জন্য আমি সারাদিন কত কষ্ট করে কত কত ফেস প্যাক নিলাম, আর তারপর আসার সময় কত কি করে সাজলাম, তবুও তুই অন্য মেয়েদের দেখলি এইভাবে। তান্না কাঁদতে কাঁদতে বলল, ওরে আমি তো দেখিনি। আসলে কি বলতো, সাদাত ভাইয়ের আপুটাকে দেখে না বেশ ভালোবাসতে ইচ্ছা করছিল। দেখে তো বোঝা যাচ্ছিল না বিয়ে হয়ে গেছে। তারপর আরো কয়েকটা দেখলাম, বেশ সুন্দর, বাট যাদেরই ভালো লাগলো তাদের সবার বিয়ে না হয় বর সাথে এসেছিল। তোমাকে মেবি সেসব মেয়েদের চেয়ে কম সুন্দর লাগছিল, তাই চোখে পড়নি। মুগ্ধ সারাটাক্ষণ তান্নাকেই দেখেছে, তবুও খেপানোর জন্য এইসব বলছে। এত খারাপ তুমি? আমাকে এতই খারাপ লাগছে এখন যে আমি চোখেই পড়ি না? ছাড়ো, যেতে দাও আমায়। তবে তোমার কোনোদিন ভালো হবে না, তোমার ঘরের বউ আস্ত একটা সাতচুন্নি হবে, বলে দিলাম। তান্না বলল, হলে হবে, তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসবো, আদরও করব। আর যাই হোক, আমার বাচ্চার মা হবে মেয়েটা, ওকে তো ভালোবাসতেই হবে। তুই ছাড় হারামি, এই যখন মনে ছিল তাহলে আমাকে কেন প্রেম করে আটকে দিলি বল? তুই তো অন্য মেয়েকে নিয়ে সুখে সংসার করবি, বাচ্চা কাচ্চাও হওয়াবি, আমার পেট খালি থাকবে কেন বল? আমার এত বড় সর্বনাশ করতে পারলি তুই? আমি কবে তোমার সর্বনাশ করলাম? আমি তো কোনোদিন তোমাকে তেমন কিছু করিনি। করিসনি মানে? তুই আমার কত রাতের ঘুম হারাম করেছিস, তোর জন্য কত স্বপ্ন বুনে রেখেছিলাম, কত আশা করেছিলাম আমার এখানে তোর বাচ্চা থাকবে, আর তুই কিনা তোর বউয়ের কথা বলছিস, ওকে আদর করবি? আমার কপালে এটাই ছিল তবে। নৌসিন কত ভাগ্যবান, যাকে ভালোবেসেছে তারই বাচ্চার মা হবে, আর আমি যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তার বাচ্চার মা হওয়া হবে কিনা অন্য মেয়ে। আমি সারাটা জীবন কি করে একা একা থাকবো? এটা কি করলি তুই আমার সাথে? কি অপরাধ ছিল আমার? একটু শ্যামা, কিন্তু ভালো তো বেঁচেছিলাম অনেক। তান্না বলল, আল্লাহ, রাগে কান্না করলে এত কিউট লাগে। ইস, হাতটা টান দিয়ে তান্নাকে আলো থেকে সরিয়ে নেয় মুগ্ধ। তান্না কিছু বলার আগেই হাতটা ছেড়ে দিয়ে কোমরে হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ঘাড়ে হাত দিয়ে মুখটা কাছে আনে, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তান্না ছটফট করতে লাগলো। মুগ্ধ থামলো না, পাগলের মতো কিস করতে থাকে তানহার ঠোঁটে, কামড়ে ব্লাসিং করতে থাকে। তান্নার তো দম বন্ধ হয়ে আসছে প্রায়। মুগ্ধ তান্নার লেহেঙ্গার উপরের পাড়টা আরো উপরে তুলে নেয়, যেন পেটে হাত দিতে পারে। তান্না তখনও ছটফট করতে থাকে। মুগ্ধ কোমর থেকে পেটের দিকে ব্লাসিং করতে থাকে, নাভিতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে, ঠোঁট চুষে নিচ্ছে। তান্নার ছটফটানি কমে গেছে একদম। এতক্ষণ মুগ্ধকে সরানোর জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ। মুগ্ধের আদরে হারিয়ে গেছে এই মুহূর্তে, শিউরে ওঠে মুগ্ধের ছোঁয়ায়। আঁকড়ে ধরে মুগ্ধের শার্ট, মুগ্ধ ঠোঁট সরিয়ে নেয়, কালে গলায় কিস করতে থাকে। তান্নার শ্বাস প্রশ্বাস এতটাই দ্রুত হয়ে গেছে, মুগ্ধ আরো উত্তেজিত হয়ে যায়। তান্নার ঘাড়ে নাক ডুবিয়ে দেয় ইচ্ছা করে। তান্নার ঘাড়ে নিজের খোঁচা খোঁচা দাঁড়ি জোরে জোরে ঘষতে থাকে। তান্নার সব রাগ কোথায় উবে গেল, হারিয়ে গেল কোথায় সে নিজেই। মুগ্ধ তার ঘাড়ে আরো খোঁচা দিতে থাকে। ও লাগছে, অস্ফুট স্বরে বলে উঠল তান্না। মুগ্ধ এবার তান্নার গালে দাড়ি ঘষে দেয়। আবারও তান্নার অস্ফুট স্বর। তান্না আর পারছে না, শক্ত করে জড়িয়ে ধরে মুগ্ধকে। মুগ্ধও জড়িয়ে নেয় খুব শক্ত করে। এতটাই কাছে দুজন, 100টা পরিমাণও ফাঁক নেই। দুজনের বুকের স্পন্দন দুজনে অনুভব করতে পারছে। এতক্ষণ হয়ে যাচ্ছে দুজন একইভাবে জড়িয়ে আছে। আরো গাড়ি পার্কিং এর শব্দে ঘোর কাটে তান্নার। মুগ্ধকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াতে চাই, বাট পারল না, কারণ মুগ্ধ এখনো তান্নাতেই ডুবে আছে। তান্না হালকা করে ধাক্কা দেয় মুগ্ধকে সরে যাওয়ার জন্য। তান্নারও যে সরে যেতে ইচ্ছা করছে না, সারা জীবন এভাবে আটকে থাকতে ইচ্ছে করছে, কিন্তু ওরা যে অন্য কারো রিসেপশনে এসেছে। কি হলো, ছাড়ো। তান্না বলল, না। মুগ্ধ আরো শক্ত করে জড়িয়ে ধরে চুলের গন্ধ নিতে শুরু করে। কিভাবে ছাড়ানো যায় ওকে? একটু পরেই তো গেস্টটা বেরোতে শুরু করবে। উপায় না পেয়ে চিমটি কাটে মুগ্ধের হাতে। সরো, ছাড়ো এবার, তান্না বলে। মেয়ে মানুষের নখ, চিমটি কি আর কম জোরে লাগছে নাকি? তান্না ইচ্ছে করেও আরো জোরে দিয়েছে।
মুগ্ধ এবার ছাড়তে বাধ্য হয়। ইস, কি হলো এটা? যা হওয়ার তাই হলো। কখন থেকে ছাড়তে বলছি, কথা কানে যায় না? না, যায় না। পেট নাকি খালি থাকবে? দিব পেটে কিছু। চোখ টিপ দিয়ে কোমরে হাত দিয়ে আবারও কাছে নেয়। এক দৃষ্টিতে চেয়ে আছে তান্নার মুখের দিকে। তান্না মুগ্ধের চোখে আর চোখ রাখতে পারছে না, লজ্জায় রাঙা হয়ে গেছে একদম। নিচের দিকে তাকিয়ে, ইস, কি হচ্ছে? ছাড়ো, কেউ এসে যাবে তো। এদিকে কেউ আসবে না, করবো কিছু? পেট খালি থাকবে বলে তো অনেক কান্নাকাটি করলে একটু আগে। আমার কোনো প্রবলেম নেই, দিয়ে দিতে পারি আমি। পেট মেবি আর খালি থাকবে না। রাজি? মুচকি হেসে বলে। তান্না তো লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে যেন। প্লিজ ছাড়ো। কেন? যাকে ভালোবেসেছো তার বাচ্চা চাই তো তোমার। আমিও তো ভালোবাসি, ভালোবেসে করে দিই শুভ কাজটা। তান্নাকে লজ্জায় ফেলবেই ছেলেটা। রাগ কিভাবে থাকে সেটাই দেখবে। ছি মুগ্ধ, কি কথা বলছো? তান্না চোখ বন্ধ করে ফেলেছে অনেক আগেই, খুলতে পারছে না লজ্জায়। কি সব বলে চলেছে এই ছেলেটা? ও, আমি বললেই ছি, তাই না? আর তুমি যে বলছিলে? আমি তো আমার স্বপ্নগুলোর কথা বলেছি শুধু। আমি তো স্বপ্ন পূরণ করার কথাই বললাম। এখন তো না, বিয়ের পরে স্বপ্ন এটা। তুমি তো, আমি তো কি? অন্য মেয়ে পেটে বাচ্চা দেওয়ার কথা বললা। তোমার বউকে আদর করবে, ভালোবাসবে, তোমার বাচ্চাও নাকি ওর পেটেই থাকবে। যা সত্যি তাই বলেছি। কি? কাঁদো কাঁদো গলায় তান্না বলল। এখন কাঁদলে না, এই হোটেলের কোনো একটা রুমের তালা দিয়ে রেখে যাব, সারা রাত আটকে থাকবা। তো কি বলো তুমি? তো তোমার কি এখনই বাচ্চার মা হওয়ার শখ নাকি? এখন কি করে হব? আমি করে দিব। এই না, বিয়ের পর। তো বিয়ের পর পর যে করছো খালি। তাহলে আমি বউয়ের পেটে বাচ্চা দিব বললাম, তাতে রাগ আর কান্নার কোনো মানে আছে? বিয়ের পর তো আপনি আমার বউই হবেন। তো আমি আমার বউকে বাচ্চা দিব তখন? তান্না চোখ খুলে অট্ট হাসি দেয়, মুগ্ধর দিকে তাকিয়ে বলে, এই, তার মানে তুমি আমার কথাই বলছিলে? এটা বুঝতে এত সময় লাগে? আল্লাহ, সারা জীবন কি সবকিছু এভাবেই বোঝাতে হবে? আগেই রাগারাগি না করে মাথা খাটানো কবে শিখবা তুমি? সারা জীবনেও শিখবো না। আর আমি কিন্তু প্রথমে এই কথার জন্য রাগ করিনি, তুমি অন্য মেয়ে দেখছো তাই রাগ করেছিলাম। বাট পরে এই কথাই আরো বেশি। অন্য মেয়ে দেখছি তো, বলছি তো তোমার সামনে থাকলে দেখবো না, চোখ বন্ধ করে রাখবো নাকি? আর আমি ইচ্ছে করে এই জোড়া জোড়াদের দেখছি, কেমন করে বউকে কি করে একটু দেখতে হবে তাই দেখছিলাম আর কি। কারণ আমার তান্না বুড়ি যে আমার নয়ন আটকে রেখেছিল, যাদের দেখছি ওরা জাস্ট চোখে পড়েছিল। কারণ আমি তো চোখ বন্ধ করে রাখতে পারবো না, কিন্তু তোমার দিকে শুধু চোখ পড়েনি, অনুভবে আটকে নিয়েছিলাম তোমায়। তাহলে কেন শুধু শুধু রাগাও আমায়? আমি কোথায় রাগালাম? নিজেই তো অনামিকার কথা শুনে রেগে গেলে, পরে কান্না শুরু। জোশ লাগে আমার তোমার রাগী চোখে কান না দেখলে। খুব আদর করে ভুলিয়ে দিতে ইচ্ছে হয়, তাই আমি আরো বেশি রাগিয়ে দিলাম, যেন সেই লোকটা দেখে পাগল হয়ে যায় আর আদর করতে পারি। ও, এই কথা। খুব চালাক তুমি, তাই না? চালাক তো, তুমি তো বোকা। তাই হয়েছে হয়েছে, চলো এবার, খিদে লাগছে তো, তান্না বলল। মুগ্ধ বলল, কত কিছু দিলাম তবুও খাবা এখন? এগুলোতে পেট ভরেনি, মন ভরেছে, কিন্তু বন্ধুর রিসেপশনে খেয়ে পেট ভরাবো। আমি শিওর সব কয়টা ওয়েট করছে আমাদের জন্য। ওকে ম্যাম, চলুন। দাঁড়াও, একটু ঠিকঠাক হও। কি করলাম এতক্ষণ? এমন লাল হয়ে ভেতরে গেলে লজ্জায় পড়ে যাবে। লেহেঙ্গাটা ঠিক করো, একটু উপরে উঠে আছে, মুখটা মুছো। ওয়াটার ব্যাগ দেখছিলাম তো, ব্যাগে মুখটা তো লাল একদম। মুগ্ধ বলল, তাড়াতাড়ি করে সবকিছু ঠিকঠাক করে নেয় তান্না। তান্না বলে, বাঁচালে? বাঁচাতে তো হবেই, আমি যে মারবো। থাক, চলো তো। দুজনে ভেতরে চলে যায়। আরে শেষ হলো মানবিমান তোদের? রিয়া বলল। কি বলে মেয়ে, রাগ নয় বলো রোম্যান্স, অনামিকা বলল। সব ফ্রেন্ডরা হেসে উড়িয়ে দিচ্ছে একদম। এই অনেক হয়েছে, চল প্লিজ খাই এখন। আর সহ্য হচ্ছে না, এত ভালো খাবার সামনে নিয়ে আর বসে থাকতে পারছি না, আশা বলল। সবাই ডিনার শুরু করে। আর অপরদিকে সাদাত আর নৌসেন বসে থেকে ক্লান্ত, বিশেষ করে নৌসেনটা।